প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় আপনাদের প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকাকথনের আজকের পর্বে। এবং দর্শক, আজকের তারকাকথনে আমাদের সাথে আছেন খুব প্রিয় দুজন অতিথি। তাদের মধ্যে একজন যার জীবনের শুরুটা হয়েছিল শিক্ষকতা দিয়ে, তারপর তিনি হাতে তুলে নিলেন জাদুর কাঠি। তারপর সেই জাদু হয়ে উঠল তার লক্ষ্য, তার স্বপ্ন, তার নেশা, তার পেশা। এবং এই জাদু দিয়েই তিনি শুধু দেশখ্যাত নন, হয়ে উঠেছেন বিশ্বনন্দিত জাদুশিল্পী। এবং শুধুমাত্র জাদু দিয়েই নয়, তার বাঁশির সুরেও তিনি তৈরি করেন ঐন্দ্রজালিক মূর্ছনা। আপনারা ঠিকই ধরেছেন, আজ আমাদের সাথে আছেন আমাদের সকলের প্রিয়, আমাদের বাংলাদেশের গর্ব জুয়েল আইচ। অসাধারণ। এবং আমাদের সাথে আরও একজন অতিথি আছেন, যিনি নজরুলের বৈশিষ্ট্যপূর্ণ গানকে বৈচিত্র্যপূর্ণ গানে পরিণত করেছেন এবং নিজেকে নিয়ে গেছেন ধ্রুপদ ধারার শীর্ষ একজন সঙ্গীত শিল্পী হিসেবে। আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত পরিচালক তানভীর আলম সজীব। শুধু নজরুল, ও সব। এবং আমাদের সাথে আজকে আমাদের ভীষণ প্রিয় দুজন মানুষ, এবং সবচেয়ে আনন্দের বিষয় হলো আজকে দুজনেরই জন্মদিন। চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে আপনাদের দুজনকেই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন। থ্যাংক ইউ। দিস ইজ বিউটিফুল। আহা, শুভ জন্মদিন। অনেক ধন্যবাদ। সজীব একবার সুন্দর না? একদম। এবং আজকে কিন্তু দর্শককে দেখানো দরকার। অবশ্যই আজকে কিন্তু সজীব ভাইয়ের জন্য আজকের দিনটি আরো বিশেষ, কারণ আজকে সে হাফ সেঞ্চুরি করে ফেলেছে। একদম। আজকে তার 50তম জন্মদিন এবং আজকে অনেক আড্ডা হবে নিঃসন্দেহে। আমি খুবই এক্সাইটেড। আমি শুরুতেই একটু জুয়েল আইচ আপনার কাছে যেতে চাই। জন্মদিন মানেই একটা মাথার মধ্যে সমীকরণ, প্রত্যাশা প্রাপ্তির সমীকরণ। সেই সমীকরণে কি সমান চিহ্নটা আছে নাকি কম বেশি আছে, একটু শুনি। না, আমি জন্মদিন নিয়ে একদম চিন্তা করি না। আমার প্রতিটি দিনই নতুন করে জন্ম হয়। সেটা এই 10 এপ্রিল হলেই যে আমার একটা কিছু জাগবে এসব না। আমার প্রতিটি দিন আনন্দের, প্রতিটি দিন নতুন জন্ম, এবং নতুন করে জেগে উঠেছি সঙ্গে সঙ্গে আমি আরো বেশি চাঙ্গা হয়ে উঠি। অতএব আমার জন্মদিন 365 দিন, এবং যতদিন বেঁচে থাকবো মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত আমি আনন্দে বাঁচবো। জীবনটাকে একেবারে উদযাপন করে যাব। একই বিষয়টা একটু শুনি সাজিব ভাই আপনার কাছে। এভরি ডে ইজ এ নিউ ডে। আমি একদম তার সাথে একমত। খারাপ থাকার না অনেক উপলক্ষ আছে। ভালো থাকতে কষ্ট হয়, কিন্তু সেই জায়গায় জীবনটা মনে হয় আমাকে অনেক বেশি চ্যালেঞ্জ দেয়। ভালো যে কোনো কারণে কেমন আছেন ভাই কেউ যখন জিজ্ঞেস করে, আমি বলি যে খারাপ থাকার টাইম নাই, সবাই ভালো থাকবো। একদম একদম তাই। এবং আজকের দিনে এসে যদি প্রশ্ন করা হয় জীবনের সবচেয়ে বড় অর্জন হিসেবে কোনটাকে মনে হয়, কি বলবেন? আমার অর্জন, সবচেয়ে বড় অর্জন হচ্ছে যে মানুষের ভালোবাসা। এত তীব্র ভালোবাসা আমি পেয়েছি, সেগুলো বলতে গেলে পরে 2টা প্রোগ্রাম করতে হবে, সেগুলো বলে শেষ করা যাবে না। একটা জীবনে ওজন বওয়া যায় না, এত ভালোবাসা আমি পেয়েছি মানুষের। ভালোবাসার বোঝা, ভালোবাসার বোঝা, এবং সেই বোঝা যে বয়ে চলেছি, বইতে ভালো লাগে, বইতে ভালো লাগে, মানে সেই বোঝায় কোনো কষ্ট নেই, আনন্দ, শুধুই আনন্দ। বাহ, তানভীর আলম সজীবের কাছেও কি ব্যাপারটা একই? প্রাপ্তি অনেক রকম, অনেক অ্যাঙ্গেলে। মানে আমি যত বয়স হয় মানুষ হয়তো তত চোখ খোলে, বলে না, তো ওই চোখ কান খোলার একটা চেষ্টা করছি গত 4-5 বছর ধরে। এই জিনিসটা আমার একটু বেশি হচ্ছে, যে একটু বেশি অপশনের দিকে, একটু ডিপলি চিন্তা করা, একটু ভাবা। বয়স হতে হতে মানুষ ভাবে হয়তো বেশি। সেই জায়গা থেকে আজকের প্রাপ্তি বলতে পারি, আজকে আমি জুয়েল আইচের সাথে বসে আছি। থ্যাংক ইউ। সত্যি আমাদের সকলের জন্য খুব আনন্দের বিষয়। সজীব তো 50 হলো, ওর বাবার বয়স ছিল 25 থেকে। লাল ভাইকে আমরা মিস্টার রেড বলতাম, আচ্ছা, বন্ধুর মতো, মানে একদম। বাবার ডাক নাম লাল তো। তো এবং আমার একটা বিশেষ স্মৃতি আছে, একটা ডিনার পার্টি নিউ ইয়র্কে। আমি প্রথম
চাঁদারিয়া ঝিনে রে ঝিনি গানটা আমি প্রথম শুনি, কবিরের আচ্ছা। ভজন, কি অসাধারণ। আর আমি নিজে ক্লাসিক্যালের শিল্পী, তো একটা গানের মধ্যে কত রূপে বিভিন্ন রকম দেশ রাগ দিয়ে শুরু, তারপরে কেদার থেকে মানে হ্যাঁ মানে মালকোষ থেকে মানে একটা অপূর্ব রংধনু, একটা অপূর্ব, এবং সেটা এত সুন্দর গাইলেন, আমার বিশ্বাস হতে চাচ্ছিল না যে আমার সামনে বসে এইরকম দুজন মানুষ, এবং যন্ত্রণার সঙ্গে কিছু না, শুধুই তবলা এবং হারমোনিয়াম, আর কিছু। আমরা দুজন গাইছিলাম তখন, আমি মুগ্ধ হয়ে গেলাম। তারপরে আমি ওখান থেকে পার্টি থেকে আর বেরোতে পারছি না, এত নেশায় ধরে গেল, অসাধারণ। বাহ, আমরা কথা বলতে বলতে শুনছিলাম যে তিনি ক্লাসিক্যালেরও শিল্পী, একই সাথে আমরা জানি তার তো প্রথমে দুটি পরিচয় বললামই, সে জাদু শিল্পী, সে একই সাথে বাঁশিবাদক, আমরা রং তুলিতেও তার কাজের কথাও জানি। এই যে এত কিছুর সাথে জীবনের সম্পৃক্ততা, এক জীবনে অনেক জীবন কাটিয়ে যাচ্ছেন আপনি, তো আসলে শুরুর কথাই যদি একটু শুনি আজকে, একটু যদি স্মৃতি রোমন্থন করতে চাই, কোন ঘটনাটি বলতে চান? তাহলে আমার বলতে হবে ছবি আঁকার কথা দিয়ে, কারণ হচ্ছে আমার বাবা আমাকে দেখে যে ওই যে আমরা তাল পাতায় লেখানো, ওগুলো আমার খুব কষ্ট হতো। বাবা করলেন কি, স্লেট কিনে এনে ওই ছবি কটাকে কয়ের মতো করে না, একটা ছবি দিয়ে তারপরে করতে লাগলে। আমি ছবি করতে গিয়ে দেখা গেল, বাহ, এটা তো ভারী মজা। যেটা ছিল আমার কাছে একটা টর্চার, সেটা হলো মজার ব্যাপার। এখন আমি স্লেট পেন্সিল আর ছাড়ি না। এই হতে হতে আমার একটা ব্যাপার হয়ে গেল যে আস্তে আস্তে ক্লাসে যাই, আর ওই আড়ালে ছবি আঁকতে সারাদিন রাফ খাতায় আমি ছবি এঁকে ভরে দিই। ক্লাসের টিচাররা পড়াচ্ছেন, দেখা গেল সব টিচারের স্কেচ আমি করে ফেলেছি। এবং স্কুল লাইফে আমার এমন একটা হয়ে গেল, নেশা হয়ে গেল, যে আমি 5 থেকে 7 মিনিটের মধ্যে যে কোনো টিচারের স্কেচ করে ফেলতে, মাত্র 5 থেকে 7 মিনিট। হ্যাঁ, এবং আমার বন্ধুদের। এবং শুধু তাই না, ওই টিচারকে আমি কিভাবে দেখি, মানে যে টিচারকে খুব লাভিং, তার স্কেচ একরকম হয়ে যায়। আচ্ছা, যে টিচারটা খুব বিদঘুটে, তার স্কেচ অন্যরকম হয়ে যায়। মানে এটা না সমস্ত শিল্পীর হয়, ভালোবাসার বই। হ্যাঁ, ভালো ওটা। এবং একদিন ধরা পড়ে গেলাম। তারপরে আমাকে ডেকে নিয়ে যাওয়া হলো টিচার্স রুমে, যে এই তুমি ওনাকে এইভাবে রেখেছো, কিন্তু ওনাকে এইভাবে কেন? আমার দৃষ্টিতে নিয়ে যাও, একেবারেই ব্যক্তিগত, একদম। হ্যাঁ, তো ওই ছবি দেখেই তারা খুশি, অতএব আমাকে আর মারপিট কিছু করে নাই, আমাকে বরং পিঠে হাত বুলিয়ে ছেড়ে দিয়েছে। আমরা আরো গল্প শুনবো, কিন্তু আজকের এই বিশেষ দিনে আমাদের সাথে টেলিফোনে একজন দর্শক যুক্ত হয়েছেন। একজন দর্শক। হ্যালো। হ্যাঁ, আমি জাদুশিল্পী প্রেমা অনন্যা বলছিলাম, স্যারের সাথে একটু কথা বলতে চাই। জি, নিশ্চয়ই। হ্যাঁ, প্রেমা, কি স্যার, শুভ জন্মদিন। হ্যাঁ, ধন্যবাদ। আপনাকে অনেক সুন্দর লাগছে, এভাবেই আরো বেশি প্রাণবন্ত থাকুন। আর আপনার সুস্থতা সহ দীর্ঘায়ু কামনা করি, 100 বছরেরও বেশি। আপনার আলোয় আলোকিত হোক আমাদের জাদুর ভুবন। থ্যাংক ইউ। আপনার মেধা, মনন ও প্রজ্ঞার প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা সবসময়। স্যার, আপনার কাছে আমার একটি প্রশ্ন ছিল আজকের এই বিশেষ দিনে। হ্যাঁ, আপনার কাছে আমার একটি প্রশ্ন ছিল। প্রতি বছর বিভিন্ন ভাবে নানা আয়োজনের মধ্য দিয়ে আপনার জন্ম উৎসব পালিত হয়। আপনার জীবনের সবচেয়ে স্মরণীয় জন্মদিন কোনটা বলে আপনি মনে করেন?
এটা একদম আমার বলতে ইচ্ছে করছে, মনে হচ্ছে যেন ও থ্যাংক ইউ। আমরা প্রশ্নটার উত্তর অবশ্যই শুনবো, কিন্তু এই মুহূর্তে আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত হয়েছেন টেলিফোনে। তাহলে এটা আবার হারিয়ে যাবে কিন্তু। কিন্তু সবচেয়ে মেমোরেবল না অবশ্যই আমরা আমাদের সাথে যুক্ত হয়েছেন আরো একজন দর্শক, ফোনটা পেলে আপনার খুব ভালো লাগবে, তবে আপনি যদি বলতে চান আমরা শুনি। আমার মনে হয় একটা একটা করা ভালো। সেটা হচ্ছে আমি তো সারা পৃথিবী ঘুরেছি এবং আমার যেখান থেকেই ডাক আসতো আমি যেতে চাইতাম, কারণ আমি সারা পৃথিবীর মানুষের রিয়াকশন, ম্যাজিককে কীভাবে তারা রিসিভ করে সেই জন্য আমি সমগ্র মিডল ইস্ট ঘুরেছি, ইউরোপ ঘুরেছি, আমেরিকা ঘুরেছি। তো আমি কোনোদিনই আশা করিনি এইরকম একটা দেশ থেকে একবার রাত্রে একজন প্রতিনিধি এলো। এখন আমি রাত্রিবেলা, হ্যাঁ, বিভিন্ন দেশ ঘুরে ফেলেছি। একবার রাতের বেলায় একটা এমবাসি থেকে দুজন লোক এলেন, তারা ফার্স্ট সেক্রেটারি এমবাসির। তো আপনারা কোত্থেকে এসছেন, তো আগে কেন বলে আসেন? তো বলল যে কারণ আছে, কারণ গত বছর আপনাদের যাওয়ার কথা ছিল রাশিয়াতে, তখন সোভিয়েত ইউনিয়ন, এবং আপনাদেরকে যেতে দেওয়া হয়নি। এখন আমরা যদি আগে থেকে সব জানাজানি করে আসি, আমাদের এটাও যাওয়া হবে না। আমরা আপনারা কোথাকার? বলে যে আমরা নর্থ কোরিয়া। আচ্ছা, নর্থ কোরিয়া, কিম ইল সুংয়ের দেশ। ও মাই গড, আমি তো মুখে আছি, কারণ আমি নর্থ কোরিয়া এখনো তো আমরা জানি না নর্থ কোরিয়ার পরিস্থিতি কি। আমি মানে তারা বলার আগে আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি। তারপরে তারা যে কন্ডিশন দেবে তাতেই রাজি। এক মাস ব্যাপী এপ্রিল স্প্রিং আর্ট ফেস্টিভ্যাল, পুরো এপ্রিল মাস ধরে আর্ট ফেস্টিভ্যাল হবে। তো এক মাসের প্রোগ্রাম, খুব খুশি মনে গেলাম, এবং তার স্পেশাল প্লেন পাঠিয়ে আমাদের নিয়ে গেল। হ্যাঁ, মানে যাতে করে কোনো রকম আটকাতে না পারে। আচ্ছা, প্লেন কিন্তু ঢাকায় আসবে না। আচ্ছা, আমাদেরকে এইখান থেকে থাইল্যান্ড হয়ে বেইজিং পর্যন্ত নিয়ে যাবে, বেইজিং থেকে তারা স্পেশাল প্লেনে করে নিয়ে যাবে। তো গেলাম, সে বিশাল আয়োজন, 2 মাইলের বেশি স্কুল কলেজের ছেলেমেয়েরা ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়েছিল। আমাদের ইকুইপমেন্ট মিলিটারি বিউগল বাজিয়ে লেফট রাইট করে ক্যারি করে, মানে আনবিলিভেবল এক্সপেরিয়েন্স। তো যাই হোক, আমি কিছু কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ওদের কাছ থেকে শিখে নিলাম। ওদের যে দোভাষী তার মাধ্যমে, এবং তারা ওই গোপনে আসতো রাত্রে আমার বাড়িতে এসে আমাকে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শেখাতো। বিশেষ করে আমি চাইতাম যে আমি ম্যাজিক শো যেটা করব সেটা যেন আমি কোরিয়ান ল্যাঙ্গুয়েজে করতে পারি, তাহলে হয় কি ওরা খুব আপন মনে করে। হ্যাঁ, তো আর আমারও কিছু জানা দরকার, তো যাতে রেসপন্স করতে পারি, বিনিময়টা হয়। তো এইভাবে করে আমি নিজেকে তৈরি করে নিলাম। আমার এখানে কেউ জানে না, সবাই জানে আমি থাইল্যান্ড যাচ্ছি বল নিয়ে, বিরাট দল। তারপরে ওইখানে শো প্রথম জুটি আমাদের শো করে গেল, মানে বিনার সঙ্গে বলতে হচ্ছে সুপার ডুপার হিট হয়ে গেল। হ্যাঁ, ওই ধরনের শো ওরা কেউ কোনোদিন দেখেনি, যার ফলে আমাদের শো হলো কি, অন্যদের শো হয়তো অন্য আর্টিস্টদের শো, ওরা কিন্তু সারা পৃথিবী থেকে বড় বড় আর্টিস্ট, টপ মোস্ট আর্টিস্টদেরকে নিয়েছে। তো আমাদের শো বাড়িয়ে দিল,
কারণ এত বেশি আমাদের শো দেখতে চায় যে যে যতগুলো শো এক মাসে করা হবে তাতে হবে না, সেই জন্য আমাদের শো বাড়িয়ে দিল। তো একদিন কি হলো, আমাদের বিরাট ডাইনিং হলটা বিশাল, 10 জনের এক একটা টেবিল, বিশাল টেবিল। তো একদিন আমার যে গাইড সে আমাকে একটু দেরি করে ডাইনিং হল নিয়েছে ডিনারের সময়। তো ঢুকেছি পরেই দেখি হুড়মুড় করে সব দাঁড়িয়ে গেছে এবং সবাই গিয়ে উঠেছে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু জুয়েল। ওইটা ছিল 10 তারিখ। এখন আমার গ্রুপের সবাই অবাক হয়ে গেছে, বিশাল একটা কেক, তার উপরে আমার নাম লেখা হ্যাপি বার্থডে। যে এরা জানলো কেমনে যে আমার জন্মদিন। আসলে হচ্ছে কি, ওই এপ্রিল স্প্রিং আর্ট ফেস্টিভ্যালটা হয় কিম ইল সুং এর জন্ম যেহেতু এপ্রিল মাসে, আচ্ছা, সেই জন্য এপ্রিল মাসে যার যার জন্ম সেইগুলো তারা সেলিব্রেট করে। তো এটা এত চমকপ্রদ ছিল, আর অত ভালো ভালো সিঙ্গাররা, সবাই দারুণ একটা অভিজ্ঞতার জন্মদিন। Unbelievable, I'll never forget it. আমরা একটু সজীব ভাইয়ের কাছে এবার শুনি। আমরা তো জুয়েল আইচের জীবনের একটা অন্যতম জন্মদিনের ঘটনা শুনলাম, আপনার কাছ থেকে একটু শুনি এরকম কোনো ঘটনা। জন্মদিনের ঘটনা, আমার জন্মদিনের অনেক রকমের ঘটনা আছে। একটাও জন্মদিনে আমার খুব ভালো লেগেছিল একবার, তখন আমরা কানাডায় অ্যালবার্টা থেকে আমাদের একটা শো আসার কথা। আমরা একটা গাড়িতে যাব এক জায়গায়, বাবা যাবে, আমি যাব, আমার ছোট ভাই বাজাবে আমার সাথে। বাবা মায়ের কথা বললেন, একটু ইন্টারাপ্ট করছি, আমাদের সাথে একজন দর্শকও যুক্ত আছেন এই মুহূর্তে, এবং জন্মদিন মানেই বিশেষ মানুষ, আমরা দেখি বিশেষ মানুষটি কে। প্রিয় দর্শক, আপনি কি শুনতে পাচ্ছেন? ওটা আমার মা, শুনতে পাচ্ছি, কথা বলো। হ্যাঁ বাবা, শুভ জন্মদিন। তোমার পাশে বসে আছে, তোমার পাশে যিনি বসে আছে জুয়েল, আমাদের অত্যন্ত প্রিয়। আমি আপাই বলি, কারণ আমি লাল ভাইকে ভাই ডাকতাম, এটা আমার ভাই ছেলে। আচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আমার ছেলের পাশে যে বসে আছেন, এটার জন্য অনেক অনেক আমি খুশি হলাম। চ্যানেল আইকে ধন্যবাদ, অনেক শুভকামনা। মনটা তো আমার খারাপ, সবাই জানে সে কতটা, সেজন্য এই দিনে সজীবের পাশে আছি। শুভ জন্মদিন তোমাদের দুজনকেই বাবা, ভালো থেকো সবাই, ঠিক আছে? থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, বাই। এবং আমরা জানি সন্তান জন্মের সাথে সাথে কিন্তু একটা মায়েরও নতুন ভাবে জন্ম হয়। আর আমরা তো আসলে খুব রিসেন্টলি বাবাকে হারিয়েছি। এই বাবার 28 তারিখ, এই আগামী 28 তারিখে 1 বছর পূরণ হয়ে যাবে। মানে এত তাড়াতাড়ি একটা বছর পার হয়ে যাবে। হ্যাঁ, তো ওই জায়গাটাতেই সবসময়, ওই যে আমি বলছিলাম যে ওই ওই অনুষ্ঠানে যাচ্ছি, ওটা খুব স্মরণীয় একটা আমার বার্থডে, কারণ ওই আমার অনুষ্ঠানটাও ছিল আমার বার্থডের দিনে। তো যেই অর্গানাইজার অভিজিৎ দা, আই লাভ হিম সো মাচ, এত একটা অনারেবল মানুষ। উনি বলছে তোমরা যে 3 জন যাচ্ছ, আমি বলছি যে মাও আমাদের সাথে যাবে, মার টিকিটটা আমি করে ফেলবো। ওই অভিজিৎ দা, তুমি আমাদের 4 জনের টিকিট কেটে ফেলো। উনি বলছে, এই আমার মা হলে আমি টিকিট কাটতাম না। So nice of him. That was so nice of him, মানে that touched my heart. অনেক অসাধারণ ভালো মানুষ, ভালো মানুষের সংখ্যা খুব কম পৃথিবীতে, কিন্তু আছে, ওদের জন্যই পৃথিবীটা চলে, ওদের জন্যই পৃথিবীটা চলে। হ্যাঁ, ওটা আমার জন্য খুব বড় একটা এক্সপেরিয়েন্স ছিল, খুব কাছের। মানে আমরা 4 জনই ছিলাম। আমার জন্মদিনের দিনে আমরা স্টেজে উঠে গান করছি, আমি, বাবা, মা শুনছে, অডিয়েন্সে সবাই, বন্ধু বান্ধব সবাই ছিল, অনেক লোক। অ্যালবার্টাতে বঙ্গ সম্মেলন, চমৎকার চমৎকার। আর বঙ্গ সম্মেলন কিন্তু অনেক গুছানো হয়, অনেক গুছানো, অনেক। আমি ফোবানায় গেলে পরে প্রথম দিকে খুব ভালো হতো, লেটস নট টক অ্যাবাউট ইট, কিন্তু বঙ্গ সম্মেলনে গিয়ে দেখি আরে বাঙালিরা এত সুন্দর গুছিয়ে প্রোগ্রাম করে, খুবই অর্গানাইজড। আমি খুব মুগ্ধ হয়েছি। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত হয়েছেন আজকে বিশেষ দিন, বিশেষ মানুষদেরকে শুভেচ্ছা জানানোর জন্য দর্শক যুক্ত হচ্ছেন আমাদের সাথে। হ্যালো,
হ্যালো, আসসালামু আলাইকুম। ইজ মাই সাউন্ড ক্লিয়ার? আমি ম্যাজিশিয়ান ওয়ালিদ বলছিলাম মোহাম্মদপুর থেকে। শুনতে পাচ্ছি না। ওকে স্যার, জুয়েল স্যার, সজীব স্যার, আসসালামু আলাইকুম। আপনাদের দুজনকেই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা। অনেক ধন্যবাদ। আমরা এই যে দারুণ সব কথা শুনছিলাম, গল্প শুনছিলাম, অভিজ্ঞতার কথাও শুনছিলাম, কিন্তু এই যে একটা অন্য রকম একটা পেশা, বাংলাদেশে তো জাদু শিল্পীটাকে আপনিই পরিচয় করিয়েছেন, আপনার কাছ থেকেই বাংলাদেশের মানুষ এই শিল্পটার সাথে পরিচিত আমার হয়েছে। মতো করে আমি করেছিলাম। তো সেক্ষেত্রে আসলে এই পেশাটাকে কেন্দ্র করে নিশ্চয়ই অনেক চ্যালেঞ্জ অতিক্রমও করতে হয়েছিল আপনাকে। ও ভয়ঙ্কর, কারণ হচ্ছে আমাদের টোটাল অ্যাপ্রোচটা আমি অপোজিট করে দিয়েছি। কারণ হচ্ছে কি, যেমন আগে যে ম্যাজিক হতো সে ফুটপাতে হতো, বড় জোর সার্কাসে হতো, অথবা স্কুলে, হ্যাঁ, কিন্তু সেখানে দর্শকদেরকে নানান কায়দায় নাস্তানাবুদ করে, অপমানিত করে দর্শককে হাসাতো। এটা আমাকে সাংঘাতিক হয়। যেমন একটা বাচ্চাকে পানি খাইয়ে তারপর একটা ফানেল ধরলে হাফ প্যান্টের নিচে, সেখান থেকে পেশাব করে দিল। আমার কাছে এত লাগলো, হিউমিলিয়েটিং। হ্যাঁ, অথবা সার্কাসের রিংয়ের মধ্যে একজনকে ডেকে নিল, যখন ওই রিং থেকে বার হচ্ছে তখন লুঙ্গির তুলে নিচে একটা কৌটা ধরলো, টক 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 করে কতগুলো টাকা পড়লো লুঙ্গির তল থেকে। দর্শক হেসে উঠলো, কিন্তু আমার কাছে আমি ওই মানুষটির প্রতি কাছে নিজেকে বসালাম। আসলে যে কোনো পেশাকে নতুনভাবে যখন শুরু করা হয় তখন সেটাকে এস্টাবলিশ করতে অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। আমরা আরো কথা শুনবো, তবে আরো একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন। হ্যালো, জুয়েল ভাই, শুভ জন্মদিন। ধন্যবাদ। জুয়েল ভাই, মাঝার বলছি, শুভ জন্মদিন। মাজার, হ্যাঁ, মাজার, মাঝার, কোন আমাদের মাঝার? সাথে যুক্ত হয়েছেন অন্য প্রকাশের, অন্য প্রকাশের মধ্যে, হ্যাঁ, মাঝার। কি যে আনন্দের একটা দিন আজকে। অনেক ধন্যবাদ মাঝার। হ্যাঁ, আপনি আমাদের অহংকার, আমরা গর্বিত যে আমরা একজন জুয়েল আজকে পেয়েছি। অশেষ ধন্যবাদ। মাঝারের মতো একজনকে আমাদের মধ্যে পেয়েছি। আসলে হুমায়ুন ভাই আমরা এত ঘনিষ্ঠভাবে ছিলাম যে হুমায়ুন ভাইয়ের ওখানে যাওয়া মানে হচ্ছে মাঝার আতিথ্য গ্রহণ করা। আড্ডা দিতাম আমরা সবাই, কিন্তু মাঝার এবং তার স্ত্রী স্বর্ণা এরা গেস্ট হিসেবে আমাদেরকে এন্টারটেইন করতে শুরু থেকে শেষ পর্যন্ত। অদ্ভুত। বাহ। এবং জুয়েল ভাই, আপনি ভালো থাকবেন, জন্মদিনে অশেষ শুভকামনা। আপনার বয়স বাড়ুক, কিন্তু আপনি আগের মতো আমাদের মাঝে এখনো তরুণী থাকবেন, আপনি আমাদের মাঝে তরুণী থাকবেন। এবং আপনার আড্ডা যে কি আনন্দের, আমরা সবসময় এটাই উপভোগ করি। ভালোবাসা এবং মায়ায় সবাইকে জড়িয়ে রাখবেন। থ্যাংক ইউ। আমি যেন এইরকম থাকতে পারি এবং আমার আশ্চর্য আপনি থাকবেন, থাকতে হবে তো আপনাকে, আপনি থাকবেন এবং থাকতে হবে। না, আমি থাকবো। আমাকে কেউ পারবে না আমাকে পরাজিত করতে পারে। আমি হার মানতে যাই। অবশ্যই। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। এই যে এইভাবে ভালোবাসা পাচ্ছেন, পেয়েই যাচ্ছেন। আমরা শুনেছি আপনার বিষয়ে একটি লেখায় পড়েছি যে আপনি প্রত্যেকেই হিমালয়ে উঠে হিমালয় থেকে নেমে আসে হিমালয় জয় করে, কিন্তু এই যে জাদুর হিমালয়ে উঠে আপনি নামতে ভুলে গেছেন। একটা বই সেই প্রসঙ্গেই বললাম। এবং এই অনুষ্ঠানে এসে এই হুমায়ুন ভাইয়ের ফোন পেতাম, হুমায়ুন ফরিদির ফোন পেতাম, এবং সেগুলো কি যে মজা লাগতো, কারণ তাদের কথাবার্তা তো খুবই উইটি। যেমন হুমায়ুন আহমেদ কথা বললে কিরকম কথা বলে, হুমায়ুন ফরিদি ওরে কি যে উইটি, কথায় কথায় সে হাসাতে পারত। তো তারা নেই, কিন্তু আরো তো আছে। অ্যাকচুয়ালি একটু আগে বলছিল যে ভালো মানুষ আসলে আছে, অবশ্যই, এবং থাকবে। ভালো মানুষকে মেরেও শেষ করা যাবে না।
সেই গল্পটা একটু শুনি। এই যে রিসার্চ সেন্টারে আপনার যারা শিক্ষার্থীরা আছে তারা আপনার কাছ থেকে জাদু শিখছে এবং নতুন নতুন যারা শিক্ষার্থীরা এই পেশায় আসছে তাদেরকে কি বলতে চান? না, রিসার্চ সেন্টার হচ্ছে যেখানে গবেষণা হয়, আর জাদু শেখার যে বিষয় সেটা হচ্ছে স্কুল। এখন রিসার্চ সেন্টারে আমি নতুন নতুন কি করতে পারি, আরও কি, যেমন এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসছে। আমি গত বছর চ্যানেল আইয়ের একটা অনুষ্ঠানে একটা ম্যাজিক করেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে চ্যালেঞ্জ করে। বাহ। এবং আমার ধারণা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো অন্তত এই 1 বছরের মধ্যে তারা আমার চ্যালেঞ্জকে করতে পারেনি, সুপারসিড করতে পারেনি। দারুণ। তো ওইখানে আমার গবেষণা চলছে। আর শেখার যে ব্যাপারটা সেটা তো সঙ্গে যারা থাকে তাদেরকে আমার শিখি। আমি তো রেগুলার স্কুলের মতো স্কুল খুলিনি যে আসতেই থাকবে আর আমি শেখাবে, সেই সুযোগ তো আমার নেই। আমার রিসার্চ করার সুযোগটা সেটা আমার নিজের মধ্যে, সেটা আমি চালিয়ে যাবো আজীবন। বাহ। আমরা একটু সজীব ভাই আপনার কাছে যাচ্ছি। এই যে যেরকম ভাবে জুয়েল আইচ ভাই বললেন যে তিনি তার রিসার্চের জায়গাটা থেকে শেখাচ্ছেন, আপনারও একটি দারুণ ইনিশিয়েটিভ কয়ার বাংলা, এবং সামনেই নববর্ষ আসছে, সেখানেও আপনার নতুন নতুন গান কিন্তু আমরা শুনতে পারি এবং একেবারে ভিন্ন ধারার একটি পরিবেশনা। কি নতুন গান আসছে একটু শুনি। ভিন্ন ধারাটা হচ্ছে আকাপেলা। আপনি শুনেছেন কিনা জানি না, কিন্তু শুধুই ভয়েস আর কিছু নেই। আচ্ছা, বিউটিফুল। পুরো গান, যেই গানই কম্পোজিশন শুনতে খুব ভালো লাগে। হ্যাঁ, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে অনেক বেশি ফেমাস জায়গাটা, এটাকে আকাপেলা বলে। তো আমার কয়ারটা আকাপেলা, আর আমরা শুরুই করেছিলাম নজরুলের গান দিয়ে। এখন পর্যন্ত নজরুলের গানে স্টিক করছি, নতুন আলাদা আলাদা করে নিজেরা কম্পোজিশন করছি, সেগুলো নিয়েও সামনে আসবো। 21শে ফেব্রুয়ারিতে করেছি একটা, আমার ভাইয়ের রক্তের গান, ওটা প্রথম থেকে একদম জাগুনা গ্রিনা জাগো, যেটা সবসময় গাওয়া হয় না, ওটা থেকে শুরু করে পুরো গানটা করেছি। রমজানের রোজার শেষেটা আবার ওই আকাপেলা ফরম্যাটে করেছি, কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়া। আর পয়লা বৈশাখে করছি নজরুলের দোলা লাগিল দক্ষিণার বনে বনে, ওটা আকাপেলা। এই চৈত্র সংক্রান্তিতে ছাড়বো, মানে একদম পিওর ফ্রেশ। একদমই। এবং আমরা খুব এক্সাইটেড আসলে, কারণ এই যে আকাপেলা, এটার সাথে কিন্তু আমরা একেবারে বাংলাদেশি অডিয়েন্স যারা, তারা খুব বেশি পরিচিত না, কিন্তু তাদের কাছে যে এই নতুনভাবে নতুন পরিচিত গানগুলো কি পরিবেশন করা হচ্ছে কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়া, এটা কিন্তু একেবারে আমার পুরো একটা অ্যালবাম আছে। আমি বলি, কয়ার বাংলার পুরো একটা অ্যালবাম আছে, নতুন করে পাওয়া, লেজার ভিশন থেকে বেরিয়েছিল আজ থেকে প্রায় 10 বছর আগে। পুরো অ্যালবাম আকাপেলা, এই ইন্ডো পাক সাবকন্টিনেন্টে নেই কিন্তু। না, কিন্তু আমরা ছোটবেলা থেকে যে গান শুনে আসছি সেগুলো কিন্তু পিওর, শুধুই গলায়। আচ্ছা, তাই না? আমরা গ্রামে যে তারা বড় জোর হাততালি দিয়ে অথবা টেবিলের উপরে, এর বেশি কিছু না, অথবা পা দিয়ে রিদম দেওয়া, কিন্তু মূলত ইন্টারঅ্যাকশন। এই শিল্পী একাই গাইছেন এবং তার মজা আবার অন্যরকম, স্বাদই আলাদা। সত্যিই তাই। এবং আসলে শিল্প ব্যাপারটাই মানুষকে এত বেশি ছুঁয়ে যায়, এত বেশি প্রভাবিত করে, সেটা যে ফরম্যাটের যে শিল্পী হোক না কেন, যে কোনো ধরনের শিল্পই। আপনি যখন জাদু দেখাচ্ছেন, সেটা যেরকমভাবে আমরা একেবারে সম্মোহিত হয়ে যাচ্ছি দেখতে। আবার আমরা যখন সজীব ভাইয়ের গান শুনছি, তখনও একেবারে মন্ত্রমুগ্ধের মতো শুনছি। দারুণ ব্যাপার। এবং এগুলো আসলে যখন একজন সুস্থ মানুষের সুস্থভাবে বিকশিত হওয়ার ক্ষেত্রেও কিন্তু অন্যরকম ভূমিকা রাখছে। এবং আপনারা দুজনেই এই শিল্পটাকে আরও বেশি সমৃদ্ধ করছেন, সেজন্য আমরা অনেক বেশি আনন্দিত এবং আপনাদের দুজনকেই আমরা অনেক বেশি শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই। এবং আজকের দিনে আবারও শুভ জন্মদিন আপনাদের দুজনকেই, চ্যানেল আইয়ের পরিবারের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে। এবং আমরা আজকের এই জন্মদিনটাকে সেলিব্রেট তো করলামই, গল্প হলো, আড্ডা হলো, আমরা কেকও কাটবো একই সাথে। অবশ্যই। প্রিয় দর্শক, আমাদের প্রিয় দুজন মানুষ আমাদের সাথে আছেন, আপনাদেরকে সাথে নিয়ে চলুন আমরা তাদের জন্মদিনে কেক কাটি। শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন। আপনি কোনটা কাটবেন? নাম যেহেতু লেখা নেই,
যেটা সামনে পাবো সেটা কেটে গেছে। ওকে, শুভ জন্মদিন জুয়েলাই, our jewel, our pride. থ্যাংক ইউ, একদম এরকম। Oh, thank you. আমরা এবার সজীব ভাইয়ের কেক কাটবো। আমি কি দোষ করলাম? আমাকে খাওয়াবেন না কেন? আপনারটা আমি খাবো তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, এখানে কাটেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমরা এবার সজীব হ্যাপি ভাইয়ের বার্থডে। কেটে ফেলি। সুস্বাদু কিন্তু। হ্যাঁ, শুভ জন্মদিন সজীব ভাই। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু বোথ অফ আস। এই চকলেট খাও। আমি খাইয়ে দেই একটু। আচ্ছা, এই দুটো দুরকম স্বাদের হবে। হ্যাঁ, খাবেন? ঢুকে যাবেন। বাহ, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, প্রিয় দুজন মানুষের জন্মদিনে দারুণ আড্ডা হলো আমাদের। আশা করি আমাদের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। পরবর্তী আয়োজনে আপনাদের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি।